নমস্কার। বাঙালির ইতিহাস, অতীত, ভবিষ্যৎ, বর্তমান এই বিষয়টা একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আজকে। ভয়ঙ্কর রকম প্রাসঙ্গিক হয়েছে এটা। এই প্রাসঙ্গিকতার মূল জায়গাটা কি? সেটা হচ্ছে যে একদল অবাঙালি তারা বাংলা দখল করবার হুঙ্কার ছাড়ছে এবং এটাকে একটা রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে তারা মনে করছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে মোশন, এই মোশনে দাঁড়িয়ে বাঙালি জাতির কতটা পটেনশিয়াল আছে এটাকে রুখে দেওয়ার, কতদূর পটেনশিয়াল সে ধরে রাখতে পেরেছে, এইটা একটা অন্যতম আলোচনার বিষয়। পটেনশিয়ালের কথা কেন বললাম? তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে অন্য অনেক জাতি আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা আমার একেবারেই আমার পার্সোনাল মত, সেটা হচ্ছে শুধু ভারতবর্ষ নয়, গোটা এশিয়ায় আমার বিচারে শ্রেষ্ঠ জাতি, কায়িক শক্তিতে হয়তো নয়, কিন্তু বাদবাকি একটা জাতির গুণ বিচারের যত যত প্যারামিটার হয় আর কি, তার সব দিক দিয়ে বিচার করলে ভারতবর্ষের শ্রেষ্ঠ জাতি বাঙালি। এবার বাঙালি জীবনে একের পর এক দুর্ভাগ্য নেমে এসেছে। এই দুর্ভাগ্যগুলোকে ভাগ্যের দোহাই না দিয়ে একেবারে রাজনৈতিক ষড়যন্ত্র বা পরিকল্পনা, একটা জাতিকে ধ্বংস করবার জন্য যে যা কিছু করা যায় আর কি, তার সবটাই করা হয়েছে আর কি। তো কি সেটা? ধরুন, এশিয়ার প্রথম নোবেল লরিয়েট বা ইউরোপ আমেরিকার বাইরে আফ্রো এশিয়ার প্রথম নোবেল লরিয়েট সে আর কেউ নন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো আরো কয়েকটা নোবেল পাওয়ার কথা ছিল, সত্যেন্দ্রনাথ বসু নোবেল পাননি, এই জন্য আইনস্টাইন খুব দুঃখ করেছেন। জগদীশচন্দ্র বসুর আবিষ্কার নোবেল পাননি কারণ সেটা পাইরেট হয়ে গেছিল, চুরি হয়ে গেছিল, অন্যভাবে অন্য লোকের নামে সেটা প্রচারিত হয় আর কি। তো এই রকম স্টলওয়ার্ডরা বাংলায় জন্মেছেন। এবার একটা জাতি যার শিক্ষা নেই, দীক্ষা নেই, হ্যাঁ, যাদেরকে সবক শেখানোর জন্য ঘোড়া ছুটিয়ে নয়, এখন স্করপিও চড়ে বিহার বর্ডার পেরিয়ে যারা বাংলায় ঢুকছে, তারা সবক শেখাবে, শিক্ষিত করবে, রুচিশীল করবে, এ হেন দুর্ভাগ্য একটা জাতির জীবনে যখন নেমে আসে, তখন সেটা ভয়ঙ্কর একটা আলোচনার বিষয় হয়ে ওঠা উচিত। কিন্তু এটা উঠছে না। সে কারণে আমাদের আর কি এই বিষয়টা নিয়ে যেতে হচ্ছে, মানে চিন্তাশীল মানুষ যারা আর কি তাদের কাছে। মানে বিষয়টা কেন বলছি? ধরুন, আজকে বাঙালি জীবনে একটা বড় অধঃপতন এসেছে। এই অধঃপতনের সূত্রপাত কবে? আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে 1947 সাল থেকে বাঙালির জীবনে দুর্ভাগ্য বা বাঙালি জাতির মানে অবক্ষয়, ভয়ঙ্কর অবক্ষয়, এইটা শুরু হয়েছে। 1947 সাল কেন? একদম যদি ভূ রাজনৈতিক জায়গা থেকে আমি বলি, তাহলে প্রথম কথা হলো যে বাংলাকে দ্বিখণ্ডিত করা হলো। এই দ্বিখণ্ডিত করা হলো এবং একটা অংশ হয়ে গেল বাংলাদেশ, আর একটা অংশ হয়ে গেল পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ। তো এই যে দ্বিখণ্ডিত বাংলা এবং লাখে লাখে উদ্বাস্তু ইত্যাদি, এই যে সামাজিক রাজনৈতিক যে জটিলতা, অর্থনৈতিক যে যা কিছু জটিলতার জন্ম দিয়েছিল, সেটা তো একটা দিক গেল। কিন্তু এর বাইরেও কিছু বিষয় রয়েছে। বিষয় হচ্ছে যে যা কিছু গৌরব যদি আপনারা দেখেন আর কি, এই বাংলার যা কিছু গৌরব সেটা 1947 এর আগে। যদি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর 100 জনের নাম উল্লেখ করা হয়, তাহলে সেখানে 70 জন শুধু বাঙালি আর 30 জন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে। এই তালিকা এত দীর্ঘ, এত সেলুলার জেল তৈরি করা হলো। সেলুলার জেলে প্রথমে কারা গেছিল? প্রথমে গেছিল সিপাহী বিদ্রোহে যাদেরকে বন্দি করা হয়েছিল, যারা মারা যাননি, এরকম কিছু লোককে পাঠানো হয়েছিল। সিপাহী কারা সেটা আপনারা জানেন, সেখানে বাংলার খুব ইয়ে ছিল না। কিন্তু তার পরবর্তীকালে জাতীয়তাবাদের উন্মেষ, এই যে জাতীয়তাবাদ, মানে যেটাই আর পক্ষান্তরে রাষ্ট্রবাদ বলে আজকে আসছে আর কি, সেইটার জন্ম ভারতবর্ষের এই বাংলাতে, এই কলকাতা শহরে। জাতীয় কংগ্রেসের জন্ম হচ্ছে, জাতীয় কংগ্রেসের আগের যে অধ্যায় ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, সেটার জন্ম এখানে। জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্টরা সব বাঙালি, প্রথম দিককার
যাবতীয় পলিটিশিয়ান মানেই বাঙালি, ব্রিটিশদের সাথে টক্কর দিতে পারে কারা? বাঙালি। ভারতবর্ষের প্রথম ইংরেজি বলা মানুষকে, প্রথম, যদি আমি ইংরেজি ভাষাকে একটা সাধারণত একটা উন্নত ভাষা হিসেবে আমি ধরে নিচ্ছি, একটা বিদেশ থেকে আগত ভাষা, এবং সেই ভাষার ব্যাকরণ বুঝে, সেই ভাষার প্রতিটি শব্দের সিনট্যাক্স বুঝে এবং তার ব্যুৎপত্তি বুঝে, এইটা বুঝে একজন মানুষ প্রথম ইংরেজিতে কথা বলতে পারতেন, লিখতে পারতেন, এবং সেটা ইংরেজদের চেয়ে ভালো। সেই লোকটির নাম রাজা রামমোহন রায়। ইদানিং একটা সিনেমা বেরিয়েছে, তাতে এই সাম্ভাজি, তিনি নাকি মহারাষ্ট্রের তিনি নায়ক, শিবাজির পুত্র, তিনি নাকি ইংরেজিতে কথা বলতেন। আমি যতটুকু ইতিহাস চেতনা আছে, তিনি নিরক্ষর ছিলেন। এবার তিনি কেন ইংরেজিতে কথা বলছেন, কোন জাতীয়তার প্রচারের কারণে এটা দরকার হলো? জাতীয়তা, রামমোহন কখনো কারুর পেটে ছুরি চালিয়ে নারী ভুড়ি টেনে বের করে দিয়ে আমি আই এম দ্য হিরো এই কাণ্ড করেনি, এটা প্রয়োজন পড়েনি। কারণ পৃথিবীটা এগিয়েছে সভ্যতার দিকে, অসভ্যতার দিকে নয়। তা আমরা জাতীয় নায়ককে দেখেছি রাজা রামমোহন রূপে, আমরা জাতীয় নায়ককে দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রূপে, আমরা জাতীয় নায়ককে দেখেছি সুভাষচন্দ্র বসু রূপে, রবীন্দ্রনাথ ঠাকুর রূপে, এমনকি বিবেকানন্দ রূপে। ভারতীয় বেদান্ত দর্শন সেটা আসলে কি বস্তু? খায় না গায়ে মাখে। সেটা পৃথিবীর বাজারে প্রথম, পৃথিবীর আসরে সমস্ত মানিগুণী মানুষের সামনে যিনি হাজির করেছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ, অন্য কেউ নন। এবং তিনি সর্বত্র, গোটা ভারতবর্ষের সর্বত্র বক্তৃতা করে বেড়াতেন, ইংরেজিতে বলতেন। সেই ভাষাটা, তার কারণ তাকে জিজ্ঞেসও করা হয়েছে নানা সময়। তিনি বলেছিলেন এটাই কারণ, যে ইংরেজি ভাষা শব্দ ভান্ডার এত বিস্তৃত, এত ব্যাপক, যে আমি যখন ইংরেজিতে বক্তৃতা দিই তখন আমার অনেক সুবিধে হয়, আমি বাংলায় বলি না। তো এই সবটা কিন্তু বাংলায়, এবং এগুলো সমস্ত 47 সালের আগে। কার গাত্রদাহ হয়েছিল এতে? ধরুন 47 সালের আগে আপনি ব্রিটিশদের পরেই ভারতবর্ষের যে কোনো বড় অফিসারকে বাঙালি বাবু, বড় এডুকেশনিস্টকে বাঙালি বাবু, বার অ্যাট লকে সুপ্রিম কোর্টে ইয়ে করছে কে? চিত্তরঞ্জন দাস বা অন্য আরেকজন কোনো বাঙালি। ব্রিটেনে গিয়ে আইসিএস পরীক্ষায় পাশ করে আসছে কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা, এবং তারপরে পরপর সবাই বাঙালি। সেই বাঙালি আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে, হঠাৎ করে না, একটা দীর্ঘ পর্যায়ের মধ্যে দিয়ে এসে দেখা যাচ্ছে যে বাঙালি আজকে, বাঙালি জীবনে, মানে বাঙালি মধ্যবিত্ত আর কি, মূলত যদি আমি ধরে নিই ওপরের শর্টটুকু, এইটাকে যদি আমি ধরে নিই, তাহলে তার টার্গেট হচ্ছে স্কুল মাস্টার, পুলিশ, যাদের গায়ে একটু জোর টোর আছে, ব্যায়াম ট্যাম করে, ছোটবেলা থেকে দৌড়ঝাঁপ করে, মাঠটাট করে, তারা বিএসএফ এর লাইনে দাঁড়ায়, আর বাদ বাকি যারা হয় না তারা সিভিক পুলিশ হয়। এন্টার বাঙালি ডেমোগ্রাফি হচ্ছে এই পদ্ধতি চলেছে। আইপিএস আইএএস পশ্চিমবাংলার যে কোনো জেলাতে যদি খোঁজ নেন, তাহলে গত 50 বছরে প্রায় বিরল পাওয়া যাবে যে কোনো একটি জেলায় একই সময় একই সাথে আইএএস এবং আইপিএস দুজনই বাঙালি। প্রায় অলমোস্ট পাওয়া যাবে না। এখন তো আইএএস আইপিএস বাঙালি হয়ই না, এটা ধরে নেওয়া হচ্ছে যে বাঙালির মেধা নেই। মেধা হচ্ছে বিহারীদের, মেধা উত্তরপ্রদেশের, মেধা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি, আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি বলে রাখছি আপনাদের সামনে। আমরা একটা মফস্বল শহরে থাকি, শহরটার নাম কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর কলকাতা থেকে 100 রোডওয়েজে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমি 5টি মেয়েদের স্কুলের নাম করতে পারি, যে স্কুলগুলির প্রত্যেকটির বয়স 100 বছর পেরিয়েছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা উত্তরপ্রদেশে চলে যান, যারা শাসন করবে, সবক শেখাবে বা বাঙালিকে, সেখানে এটা নেই। এই 5টা মেয়েদের স্কুলের নাম করা সম্ভব নয় যার বয়স 100 বছর পেরিয়ে গেছে। আমি ছেলেদের স্কুল ছেড়ে দিচ্ছি। ছেলেদের স্কুল ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম স্কুল এইখানে আমাদের কৃষ্ণনগরে, প্রথম স্কুলগুলোর একটা সিএমএস স্কুল, তার বয়স 175 বছর পেরিয়ে গেছে, এই 200-র দিকে যাত্রা করছে। কৃষ্ণ কলেজিয়েট স্কুল 150 বছর অতিক্রান্ত, 175-এর দিকে যাত্রা করছে। এরকম অজস্র রয়েছে। এই এভি হাই স্কুল, যেখানে বাঘাযতীন পড়তেন, তার বয়স 150 বছর হয়ে গেল। এরকম মানে অজস্র স্কুল রয়েছে, ছেলেদের স্কুল অজস্র। কৃষ্ণ গভর্নমেন্ট কলেজ, যেটার প্রথম 10 বছর অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তার কারণ হচ্ছে তখন ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে 1857-এ, 1857 সালে। তারও 10 বছর আগে কৃষ্ণনগরে কলেজ তৈরি হচ্ছে, এবং সেই কলেজ অক্সফোর্ডের সিলেবাস অনুযায়ী চলতো। তো এ হেন বাংলা, এই এই ইতিহাস, এই গৌরব আপনি বা আপনারা
ভারতবর্ষের অন্য যে মফস্বল শহরগুলো রয়েছে, উত্তরপ্রদেশে আমার বলা থাকলো, রাজস্থানে বলা থাকলো, মধ্যপ্রদেশে বলা থাকলো। তাহলে কেন এগুলো বলছি? কারণ হচ্ছে যে বাংলাতে অনেকেই বলেন সো কল্ড, আমি সো কল্ড শব্দটা বলছি না, রেনেসা, নবজাগরণ। এই নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহনকে দিয়ে আমরা রেখেছিলাম, এবং মোটামুটি যদি একটা ধরে নিই যে রবি ঠাকুর, পরবর্তীতেও এর চলেছে জীবনানন্দ দাশ। যদিও জীবনানন্দ দাশ বোঝে না, অধিকাংশ লোকই বোঝে না, আর ওরা তো বাংলার বাইরে থেকে যারা সবক শেখাতে আসছে তারা তো জানেই না কি সেটা বস্তু, কি করে, কেন এটা, এর মূল্য কি, এই সভ্যতার ইতিহাসে, পৃথিবীর সভ্যতার ইতিহাসের মূল্য কি, এ বুঝবার যোগ্যতা, দক্ষতা, মেধা, ক্ষমতা কোনটাই এদের নেই। তো সুতরাং সেই অরণ্যের রোদন আমি করতে চাইছি না। আমার টার্গেট পিপল বাঙালি। বাঙালি যা হারিয়ে ফেলেছে তা খুঁজছে অন্য কোথাও। কি খুঁজছে, কোথায় খুঁজছে? যদি আমি বাঙালি ইতিহাসে চলে যাই, বাঙালির ইতিহাস হরপ্রসাদ শাস্ত্রী যখন প্রথম টেক্সট খুঁজে বের করলেন, তখন তিব্বত থেকে উনি নিয়ে এলেন কিছু দোহা, বৌদ্ধ দোহা, যেগুলোর নাম চর্যাপদ। বেশ কিছু চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল, এবং সেটা প্রথম বাংলা ভাষায় রিটেন ডকুমেন্টস, এটা ধরে নেওয়া হয়। বহু কিছু হারিয়ে গেছে, হারিয়ে যায়, জাতীয় জীবনে বহু কিছু এরকম হয়, অনেক উত্থান হয়, অনেক পতন হয়। ভারতবাসী ইতিহাস বিস্তৃত জাতি। এটা যারা যারা যে সমস্ত ইউরোপিয়ান ভারতবর্ষে এসেছেন, ম্যাক্স মুলারের মতো ইন্ডোলজিস্ট থেকে শুরু করে, ভিনসেন্ট স্মিথের মতন ইন্ডোলজিস্ট থেকে শুরু করে, এরা সকলেই বলেছেন যে ভারতীয়রা ইতিহাস বিস্তৃত, এটা ভয়ঙ্কর দর্শন চর্চা করেছে, অনেক দূর অব্দি ভেবেছে। এখানে আর্যভট্ট, বরাহ মিহির থেকে শুরু করে বহু সন্ন্যাসী, বহু দর্শনের চর্চা হয়েছে, কিন্তু সেইটা নোট করে রাখা, একদম নোট করে হিস্ট্রি তৈরি করে রাখা, এর দায়, এর যৌক্তিকতা, এটা ভারতবাসী সেইভাবে ফিল করেন। বাংলাতেও এই সমস্যা ছিল আর কি, বাংলাও তার বাইরে কিছু নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি, আমি দুজনকে রেফার করব, একটা হচ্ছে দীনেশচন্দ্র সেন, আর একটা হচ্ছে দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ। এটা অ্যাভেলেবেল, আপনারা পড়ে দেখবেন, বহুদিনের পুরনো বই। তিনি বাঙালির ইতিহাস নিয়ে সারা জীবন ধরে গবেষণা করেছেন। আর আমাদের নিহার রায়, যিনি বাঙালি জাতির ইতিহাস নিয়ে, এই দুটো গ্রন্থ, যেটাকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে ধরা হয়, সেই গ্রন্থে যদি আপনারা ইতিহাস ঘাঁটেন আর কি, বাঙালির ইতিহাস, তাহলে এটা দেখা যাবে যে একদম স্পষ্ট করে দেখা যাবে। আমি মূলত দীনেশচন্দ্র সেনের কথা বলছি, যে যিনি দাপর যুগে, মানে যবে কলি আসছে, মানে আমি ধরে নিই যে কৃষ্ণের কথা, কৃষ্ণ যদি দাপর যুগের কেউ হন আর কি, দাপর যুগের কোনো নায়ক হন, তাহলে দাপর যুগে সেটাকে যদি আমি ধরে নিই আর কি, মানে হিস্টোরিক্যালি যদি ধরে নিই, পৌরাণিক ভাবে ধরলে কয়েক হাজার বছর, কয়েক লক্ষ বছর ইত্যাদি প্রভৃতি নানা রকম ভাব পাওয়া যায়, তার কোনো, বা পুরাণ পড়তে গেলেও যে ম্যাচুরিটি লাগে, সেই ম্যাচুরিটি তো সকলের নেই, ফলত সেটা একটা গাল গল্পের মতন হয়ে থাকে। তো আমি সেই আলোচনায় যাচ্ছি না এখন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে, এইখানে আর কি, বাসুদেব আসলে একজন বাঙালি রাজা। এই বাসুদেব আমি স্পেসিফিক বলছি, এবং যে নামটি চুরি করা হয়েছিল, এবং বাসুদেব নিজে অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিলেন, এবং তাড়া করে গেছিলেন গুজরাট অব্দি, যে দুই রাখাল বালক আমার নাম চুরি করেছে। না কেউ ধর্মীয় ইয়েতে নেবেন না, আমি একেবারে হিস্টোরিক্যালি বলছি বিষয়টাকে। তো বিষয়টা হচ্ছে দীনেশচন্দ্র সেন লিখছেন, আমার বক্তব্য নয়, আমি প্রয়োজন মতো সেটা কোট করে আমি দিয়ে দিতে পারি, যে বাসুদেব একজন বাঙালি রাজা, প্রতাপশালী রাজা, তাকে নিয়ে নানা রকম গল্প রয়েছে, এবং তিনি একথা যখন জানছেন যে তার নাম গ্রহণ করেছে মথুরার এক বালক, রাখাল বালক, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে যাচ্ছেন। যদিও ধরে ছুঁয়ে পাননি, সেটা পরের প্রশ্ন। সেই যুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্য বর্ণনা বিস্তারিত পাওয়া যায় না, নানা রকম ভাবে দীনেশচন্দ্র সেন সারা জীবন ধরে এটাকে ঘুরবেন। কিন্তু বাঙালির এই ইতিহাস, এই বাঙালির ইতিহাস ধীরে ধীরে হারিয়ে হারিয়েছে। আলেকজান্ডারের যখন ভারতবর্ষে ঢুকছেন, সেই সময় তিনি উল্লেখ করছেন যে গন্ডারি দই বা গঙ্গারি দই, গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চলের কোন একটি অংশের মানুষের কথা বলা হয়েছে, যে তাদের পরাক্রম বুঝে আলেকজান্ডারকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছিল। ভারতবর্ষের জাতীয় ইতিহাসের যদি ঘাটেন, তাহলে দেখবেন একদম সেই সম্রাট অশোক থেকে শুরু করে একদম অরঙ্গজেব পর্যন্ত বারবার যেটা হয়েছে, যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, মানে মধ্য ভারতের বা উত্তর ভারতের কোনো একটা প্রান্তে যে রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, তারা সাম্রাজ্য বিস্তার করতে গিয়েছে, কোনো একটা সময় তারা বাংলা দখল করেছে, কিন্তু মাস ছয়েকের মধ্যেই দেখা গেছে সেই বাংলা আবার স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। এরকম একটা স্বাধীন চেতা জাতীয় একই সাথে বাঙালি,
এবং তার এই স্বাধীনতার স্পৃহা। বারিন ঘোষ প্রথম সেলুলার জেলে যান, বারিন ঘোষকে প্রথম পাঠানো হয়েছিল সেলুলার জেলে, তারপরে একের পর এক উল্লাসকর দত্ত পর্যন্ত তারা গেছেন এবং তাদের আজীবন সেলুলার জেলে বন্দী ছিলেন ব্রিটিশরা, যাদের প্রমাণের অভাবে ফাঁসি দিতে পারেনি, তাদেরকে এরকম দ্বীপান্তরে পাঠিয়ে দিত। 1000 কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে তাদের পক্ষে কোনোভাবেই আবার মূল ভূখণ্ডে ফিরে আসার কোনো উপায় ছিল না। কিন্তু তাতেও তারা শান্তিতে ছিলেন না, তারা সেই দ্বীপের ভেতরেও এমন একটা মানে ভয়ঙ্কর জেল বানিয়েছিলেন, যারা গেছেন আন্দামান তারা জানেন যে সেখানে ওই রকম সেলে তাদের বন্দি করে রেখে দেওয়া, দেখেন না তালা মেরে রাখা হতো যদি তারা বেরোতে পারতেন, এতটা ভয় পেত ব্রিটিশরা। এই বাঙালি কিন্তু এরা সবাই, এরা অন্য কেউ নন। দুজন একজন পরবর্তীতে পাঞ্জাবি ছিল, আর তার আগে যেটা ছিল সেটা মূলত হচ্ছে সিপাহী বিদ্রোহ, এবং সিপাহী বিদ্রোহের নানা রকম বা মহাবিদ্রোহ, তার নানা রকম ভার্সন আছে, আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমার বিষয়টা যে তো বাঙালি এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাঙালি কলকাতা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে 100 জন বড় লোকের তালিকা 23 সালে 2022 সালে একটি তালিকা ছিল, সেই তালিকাতে একজন বাঙালির নাম ছিল যে সেনকো গোল্ডের মালিক, যিনি হচ্ছেন ওই 100 জন বড় লোকের তালিকায় ছিলেন। গত বছর সেনকো গোল্ড বিক্রি হয়ে গেছে মারওয়াড়িদের হাতে, এবং এই মুহূর্তে 100 জন বাঙালিদের 100 জন রিচ পার্সনের একজনও নেই বাঙালি। এটা কোথায়? ভারতবর্ষে নয়, কলকাতা শহরে। কলকাতা শহরে বসবাস করছেন যারা, তাদের 100 জন ধনীদের তালিকায় একজনও বাঙালি নেই। আমরা ইতিহাসে জানি, নানা রকম ভাবে জানি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রাচুর্য দেখে ইংল্যান্ডের রানী প্রায় ভিড়মি খেয়েছিলেন। রবি ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ, প্রিন্স দ্বারকানাথ, তিনি ব্রিটিশ অভিজাত মহিলাদের প্রত্যেককে একটি করে শাল এবং একটি করে গোলাপ ফুল উপহার দিয়েছিলেন। সেই কাশ্মীরি শাল এত মূল্যবান ছিল, এবং সেটা যে এভাবে দেওয়া যায়, হ্যাঁ, অকাতরে এইভাবে বিলোনো যায়, এ ভেবে এই দেখে প্রায় ভিমলি খাওয়ার জোগাড় হয়েছিল ব্রিটেনের রানীর। তো সেই জোড়াসাঁকো পরিবার, তাদের যে যার ঠাকুর বাড়িটা, তার ডানে বায়ে সামনে পেছনে যেদিকে তাকাবেন দেখবেন মারোয়ারি গুমটি। এই জমির মালিকানা বদল কি করে হয়েছে আমরা জানি না, ঠিক কিভাবে হয়েছে আমরা জানি না, একজনও নেই। জোড়াসাঁকো হচ্ছে অবাঙালিদের জায়গা, এটা আমরা এখন জানি যে ওটা অবাঙালি অধ্যুষিত জায়গা, জোড়াসাঁকো পার্শ্ববর্তী বড়বাজার। অথচ আমি অন্য জ্ঞান, বিদ্যা, পাণ্ডিত্য ইত্যাদি আন্তর্জাতিক স্বীকৃতি এসবের মধ্যেও যাচ্ছি না, আমি শুধুমাত্র এটা বলতে চাইছি যে শিলাইদহের তাদের জমিদারি, তাদের অন্য কুষ্টিয়াতে তাদের জমিদারি, তাদের অন্যান্য জায়গায় জমিদারি, তাদের জাহাজ ব্যবসা, তাদের আরো নানা ধরনের ব্যবসা, এই সমস্ত ব্যবসার হেডকোয়ার্টার হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। এবং সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি জানা যাচ্ছে ওয়ান ফাইন মর্নিং যে তার ডানে বায়ে সমস্ত সম্পত্তি নাকি মারোয়ারিদের। কোন ম্যাজিকে এটা হয়েছিল আমার জানা নেই, এই ল্যান্ড ডেভেলপমেন্টের লোকজনেরা তারা বলতে পারবে, সেটেলমেন্টের লোকেরা বলতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা গেল যে বাঙালি কাব্য চর্চা করেছে, বাঙালি সাহিত্য চর্চা করেছে, সাহিত্যকে অন্যতম একটা জীবন চর্যার অন্যতম পার্ট করেছে, বাঙালি গান গেয়েছে, গান বেঁধেছে, রামপ্রসাদ সেন থেকে শুরু করে, রবি ঠাকুর থেকে শুরু করে পরবর্তীতে অজস্র আর কি ধরে নিয়ে এখন তো ইন্ডাস্ট্রিতে হয়। তখন অস্কার ছিল না, যদি অস্কার থাকতো তাহলে রবি ঠাকুর যতদিন বেঁচে থাকতেন সমস্ত অস্কারই তারই পাওয়ার কথা। মানে এই রেঞ্জের তিনি প্রতিভা, এই রেঞ্জের তিনি বড় মাপের মানুষ ছিলেন। এখন একটা ইন্ডাস্ট্রি লাগে একটা অস্কার পেতে গেলে, একটা গান বাঁধতে গেলে। অথচ রবি ঠাকুরের গান মানে প্রায় প্রতিটাই অস্কার পাওয়ার যোগ্য, মানে এতটাই মানে এক্সিলেন্স তার। এবার বিষয়টা হচ্ছে যে জীবনানন্দ দাশ নিয়ে আমি একটু আগে বললাম, এটা আলোচনায় যাব না, অন্য বিষয়। তো হেন বাঙালি আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাঙালি এখন। আমি কদিন আগে সাউথ সিটি মলের সামনে দাঁড়িয়েছিলাম, এবং সাউথ সিটি মলের সামনে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে বসেছিলাম, সেখানে দেখছি যে দুটো বাঙালি ছেলে, দুটো বাঙালি আর দুটো বাঙালি মেয়ে, তারা কথা বলছে এবং তারা আড্ডা মারছে হিন্দিতে। এবার আড্ডা মারছে হিন্দিতে। আমি কিছুদিন আগে রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে ফিরছিলাম, সেখানে একটা ছেলে একটা মেয়ে, তারা দুজনেই হিন্দিতে গল্প করছে। তো আমার একটু সন্দেহ হলো, আমি তাদের একজনকে জিজ্ঞেস করলাম, যে ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। তো সে বাংলা বুঝলো এবং বললো আমার নাম কি সৈকত, বাড়ি কোথায়? বললো বহরমপুরে। বহরমপুর থেকে একটু যেতে হয়। তো
আমি বললাম আর তোমার নাম কি? তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলাম, সেও বললো তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি গলফ গ্রিনে। আচ্ছা, তো তোমরা দুজনই বাঙালি, তোমরা হিন্দিতে গল্প করছো? আমি অবাক হচ্ছি। তা ওরা ধরে নিল যে আমি একটু প্রাচীনপন্থী মানুষ, এখন তো এটাই ট্রেন্ডি, এটাই তো ফ্যাশন, এটাই তো ভাষা। এবার এটা সত্যি, এটাই যে ট্রেন্ডি, এটা সত্যি। কেন সত্যি? সত্যি তার কারণ হচ্ছে যে ঔপনিবেশিকতার মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে। মালিকের ভাষা যেটা, চাকর বাকরেরা চেষ্টা করে সেই ভাষায় কথা বলতে। তো মালিকের ভাষা একসময় ইংরেজি ছিল, একটা সময় বাংলায় যদি সাম্রাজ্যবাদের ইতিহাস ঘাঁটি, তাহলে একসময় সংস্কৃত সাম্রাজ্যবাদ, তারপরে ফার্সি সাম্রাজ্যবাদ, তারপরে ইংরেজি সাম্রাজ্যবাদ, অবশেষে হিন্দি সাম্রাজ্যবাদ। এরপরে আছে আমি কি কি আছে আমি জানি না, ভোজপুরি সাম্রাজ্যবাদও থাকতে পারে, আমার সেই ধারণা নেই, সে ভবিষ্যৎ বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইংরেজ মালিক এবং সেই মালিকের ভাষায় কথা বলার তবুও একটা মানে ছিল যে সেই ভাষা ইটসেলফ পৃথিবীর অন্যতম রিচ একটি ভাষা। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, এই ভাষাগুলোতে বহু রকম কাজ হয়েছে, এত কাজ হয়েছে, মানে লিটারারি ওয়ার্ক, প্রচুর প্রবন্ধ লেখা হয়েছে। এই ভাষার শব্দভাণ্ডারের বিস্তৃতি এত বেশি, এবং গোটা পৃথিবীর স্প্যানিশ ভাষা এত শব্দভাণ্ডারের বিস্তৃতি আছে। আমাদের গায়ত্রী স্পিভাক, তিনি স্প্যানিশ ভাষা শিখেছিলেন এবং স্প্যানিশ অন্যতম তার একটা কাজের দুয়ার খুলে দিয়েছে আর কি। তো যাই হোক, কিন্তু বাংলার ক্ষেত্রে বর্তমান যে সাম্রাজ্যবাদটি, সেটি হিন্দি সাম্রাজ্যবাদ। সে ভাষার নিজস্ব লিপি নেই, সে ভাষায় সাহিত্য কাকে বলে কেউ জানে না, সে ভাষায় এখনো শিশুতোষ কয়েকটি ছড়া ছাড়া কিছু লেখা হয়নি। হ্যাঁ, কিছু সিনেমার গল্প লেখা হয়েছে ইত্যাদি, যা বা হয় বোম্বে ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, সেটা অনেকেই লিখছে, সেটা হিন্দিতে অনুবাদ হচ্ছে, বিভিন্ন ভাষার লোকজন লিখছে, সেটা যা হচ্ছে হচ্ছে, সেটা সম্পূর্ণ একটা বিনোদনমূলক ব্যাপার। কিন্তু বিশুদ্ধ সাহিত্য বলতে যাবো যে একটা ভাষার শৌর্য, সমৃদ্ধি ইত্যাদি প্রাচুর্য যা যা কিছুর উপর নির্ভর করে, তার কোনোটাই হিন্দি ভাষার কিছু নেই। কিন্তু যেহেতু সমস্ত দোকানদার হিন্দি হয়ে গেছে, সমস্ত দোকান দখল করে নিয়েছে হিন্দিভাষীরা, আয়দার মারোয়ারিরা অথবা অন্য কোনো হিন্দিভাষীরা, সে কারণে বাঙালি ধরে নিয়েছে সেই দোকানের কর্মচারী তারা, এবং তার মালিক, মালিকের বউ, মালিকের ছেলে মেয়ে, এরা সবাই হিন্দিতে কথা বলে। সে কারণে সে ধরে নিয়েছে হিন্দি অনেক উৎকৃষ্ট ভাষা, এবং সেও ওই হিন্দি বলা অভ্যাস করছে, এবং হিন্দিতে সে সড়গড়। যত ভালো সে হিন্দি বলতে পারবে, তত সে মালিকের কাছের লোক হবে এবং তত কিছুটা ফেসিলিটি পাবে। তো এ হেন চাকর বাকর নাকি বাঙালি? মানে বারবার এটা মনে হয় যে সত্যিই কি তাই? এটাই কি ডেস্টিনি বাঙালির? এইটাই অপেক্ষা করেছিল 47 সালের আগে। প্রাণের আনন্দে দ্বিজেন্দ্রলাল রায় গান লিখছেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন মাত্র রুক্ষকেশ, কেন মাত্র মলিন বেশ। তো এরা বাংলাকেই ভারতবর্ষ ভাবতেন। তার কারণ হচ্ছে বাংলারই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, ব্রিটিশদের তাড়িয়েছিলেন বাংলার জন্য। একের পর এক বিপ্লবী। মাত্র 14 বছর বয়সে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে, সে হাসতে হাসতে গিয়ে গলায় দড়ি পড়েছে, এবং মরবার আগে শেষ যে শব্দটা উচ্চারণ করেছিলেন সেটা বন্দে মাতরম। বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়েছে 20 বছর বয়সে, অনন্তহরি মিত্রর ফাঁসি হয়েছে 20 বছর বয়সে। এরা সবাই শেষ যে শব্দটাও করেছিলেন সেটা বন্দে মাতরম। এই বন্দে মাতরম শব্দটা লিখে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আধুনিক ভারতের অন্যতম প্রবক্তা, আধুনিক বাংলা সাহিত্যের, ভারতীয় সাহিত্যের অগ্রদূত যাকে বলা যায়, ঋষি বঙ্কিমচন্দ্র, তিনি, তার লেখা। ভারতের জাতীয় সঙ্গীতটা রবি ঠাকুরের লেখা। তে এ হেন বাঙালি হঠাৎ করে ভাবতে শুরু করেছে যে তারা হিন্দিভাষীদের চাকর বাকর, এবং প্রতিনিয়ত তারা প্রায় প্রতি পদে পদে পদে, প্রতি পদক্ষেপে তারা হিন্দি ভাষীকে নকল করছে। এবং এইটাকে, এটা একই সাথে দুটো জিনিস হচ্ছে, একদিকে এরা নকল করছে, আরেকদিকে ওরা একটা আগ্রাসন নিয়ে আসছে। বিহার বর্ডার টপকে, ঝাড়খণ্ড বর্ডার টপকে, স্করপিওতে, তার চেয়েও দামি গাড়িতে একদল লোক ঢুকছে, তাদের উৎকট ভাষায়, উগ্র মেজাজে তারা কিছু কথা বলছে, কিছু এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে গোটা বাংলা জুড়ে একটা রাজনৈতিক উথাল পাতাল তৈরি হয়। এবং তারা যেটা এস্টাবলিশ করতে চাইছে, এটাও খুব মানে খুব ভাববার বিষয়, সেটা হচ্ছে যে বাংলা মানে এই যে আমরা যেটাকে পশ্চিম বাংলা বলি, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে নানা জায়গায় ইচ্ছে করে ডেলিভারিটি লেখা আছে ওয়েস্ট, বানানটা WASTE। তো এই ওয়েস্ট মানে আপনারা জানেন পরিত্যক্ত। তো এই ওয়েস্ট বেঙ্গল, এটা খুব ইচ্ছে করে লেখা হচ্ছে প্রতিদিন।
লেখা হচ্ছে কি, বাংলা মানে আসলে বাংলাদেশি, বাঙালি মানে আসলে বাংলাদেশি। এবার বাংলাদেশি মানে আসলে কি, সেখানে সেই ধর্মীয় বিষয়টা রয়েছে, যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি এবং সেখানে মুসলিমের সংখ্যা বেশি, সে কারণে সেই মুসলিম বিদ্বেষের সাথে জুড়ে দেওয়া হয়েছে বাঙালি বিষয়টাকে। এবার এই মুসলিম বিদ্বেষের জাস্টিফিকেশন নিয়ে আরেকটা আলোচনা হতে পারে, যে কেন এই প্রসঙ্গটা আজকে এত ভাইটাল হয়ে উঠলো, কেন রেলিভেন্ট হলো, কেন, এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাঙালির ডেস্টিনি কি এটাই? গোটা ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে বাংলা, সমস্ত বিভাগে স্কুল বুক সোসাইটি তৈরি করেছে বাংলা, প্রেসিডেন্সি কলেজ ভারতবর্ষের প্রথম কলেজ তৈরি করেছে বাংলা, তার আগে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছে বাংলায়, প্রথম ইউনিভার্সিটি বাংলায়, প্রথম মেডিকেল কলেজ বাংলায়, এবং এরা সবটা বাঙালির দেওয়া জমিতে, বাঙালির উদ্যোগে, বাঙালির পাণ্ডিত্যে একটা সময় ব্রিটিশদের নত স্বীকার করতে হয়েছে। রামমোহন রীতিমতো ধমকে ইংরেজকে বলতে পারতেন যে তোমার নিজের মাতৃভাষাটা সঠিক করে উচ্চারণ করতে পারো না, ইডিয়েট, এই কথাটা রামমোহন বলতে পারতেন। রবি ঠাকুর যখন সং অফ আরিংস লিখছেন, গোটা পৃথিবী জুড়ে আলোড়ন তৈরি হয়ে যাচ্ছে, এই জিনিস লেখা হয় ভারতবর্ষে, এই জিনিস তৈরি হয়, এইরকম ফিলোসফিক্যাল পোয়েমস, এইরকম মাত্র এইটুকু ছোট্ট একটু জায়গা, একটা ছোট্ট সনেটের মধ্যে দিয়ে এত ভয়ঙ্কর ভাববিস্তার কল্পনাই করতে পারিনি। সুদূর আর্জেন্টিনা পর্যন্ত কেঁপে গেছে, থরথর করে তাকে নোবেল দেওয়া ছাড়া কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কোনো রাজনৈতিক কূটনৈতিক চাল চালবার জন্য রবীন্দ্রনাথকে নোবেল দেওয়া হয়নি। তেহেন বাংলা, অমর্ত্য সেন পর্যন্ত, বা তারও পরে বিনায়ক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। তো এই স্বীকৃতি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নানা সময়ে নানা জায়গায় দেওয়া হলেও আমজনতা, বাঙালি মধ্যবিত্ত, তারা ভয়ঙ্কর রকম পিছিয়ে চলেছে প্রায় প্রতিদিন, এবং তারা ধরে নিয়েছে যে এই হিন্দি সাম্রাজ্যবাদী তাদের ডেস্টিনি, এবং এটাকেই তাদের মেনে নিয়ে তাদের একটু একটু করে হিন্দিতে সড়গড় হয়ে উঠতে হবে। এবং হিন্দি যেহেতু দোকানের মালিকেরা সবাই হিন্দি, আড়তের মালিকেরা সবাই হিন্দি ভাষী, সেই কারণে তার কর্মচারী বাঙালি যত আছে, কারণ আমি যে বললাম 100 জনের মধ্যে একজনও বাঙালি নেই রিচ পার্সন কলকাতা শহরে। এবার এটা কলকাতা শহর শুধু বলছি আমি তা নয়, এটা গোটা বাংলারই চিত্র। তাই একদম প্রত্যন্ত এলাকাও দেখা গেলে সবচেয়ে বড় বিজনেসটা কন্ট্রোল করছে কোনো একজন মারোয়াড়ি। তো এই যে চিত্রটা, এই ব্যবসা কন্ট্রোল করা, রবি ঠাকুর শুনলে হয়তো একটু লজ্জা পেতেন, যে রবি ঠাকুরকে নিয়ে একটা জোকস একটা সময় আমরা ছোটবেলায় খুব শুনতাম, যে রবি ঠাকুর বহুত বড়া ব্যবসাদার থা, ও 2 पैसा का कलम काली और 1 पैसा का कागज लेके वो 4 कोटी वाला নোবেল প্রাইজ মার দিয়া। তো এরকম এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, কোনো এক মারওয়াড়ি এরকম হয়তো বলেছিল অথবা বলেনি, বাঙালির বানানো কোনো গল্পও হতে পারে। তো খুব বড় ব্যবসা, তার পৃথিবীর সবটাই ব্যবসা, এইটা রবি ঠাকুররা জানতেন না। পৃথিবীর সবটাই শুধুমাত্র টাকা, এটা রামমোহনরা জানতেন না, বিদ্যাসাগররা জানতেন না, নেতাজি সুভাষচন্দ্র বোস জানতেন, বিবেকানন্দ তো জানতেনই না, আরো যারা জীবনানন্দ দাস জানতেন না, কলাইয়ের ডাল ভাত, কাকুরে চালের ভাত আর কলাইয়ের ডাল, আর কোনোদিন আলু সদ্য জুটতো অথবা জুটতো না, এই কলকাতার মেসে প্রায় গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন ভয়ঙ্কর দারিদ্রের মধ্যে। ওই রকম পণ্ডিত একটা মানুষ, ওই রেঞ্জের প্রতিভাবান একজন মানুষ, এরা জানতেন না। এরা একটা অন্য রাষ্ট্রীয় ব্যবস্থার আরাধনা করেছিলেন। এরা ভেবেছিলেন ব্রিটিশদের তাড়িয়ে ভারতবর্ষ একটা সুজলা সুফলা শস্য শ্যামলা, ভারতবর্ষ একটা এমন দেশ যার ইয়েতে ধান ছড়িয়ে দিলে অনায়াসে সেখানে হয়ে যায়, ধান জন্মায়, ভারতবর্ষের নদীতে পুকুরে অজস্র মাছ কিলবিল করে খেলে বেড়ায়। কেন খাদ্যের জন্য মানুষ এরকম হাহাকার করবে, কেন কাড়াকাড়ি করবে, কেন এ ওর পেটে ছুরি মারবে? এর তো কোনো গ্রাউন্ড নেই, এর তো কোনো বাস্তবতা নেই, এ তো সমস্তটা ইমপ্ল্যান্টেড, আরোপিত, ব্রিটিশদের আরোপিত। তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধ করবার জন্য এইগুলোকে রিপিটেডলি করে গেছেন। তো সেইটা থেকে মুক্তি চেয়েছিলেন স্বাধীনতার মধ্যে দিয়ে। 47 সালে স্বাধীনতা এসেছে, যেভাবেই আসুক, যেমন করেই আসুক, কিন্তু তার আগে যা কিছু সাধনা এই দেশকে স্বাধীন করবার, যে আমরা যা কিছু বানাই, আমাদের যা কিছু দরকার সব আমরা নিজেরা তৈরি করে নেবো, আমাদের তারপরে বাকি সময় আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা ইত্যাদি এসবের মধ্যে দিয়ে, সাহিত্য সঙ্গীত ইত্যাদি চর্চার মধ্যে দিয়ে জীবন কাটাবো, এই তো সাধনা ছিল। এই ইনোসেন্স, এই যে শুভ বাসনা, শুভ এসোনা, তারই তলা দিয়ে অন্ধকারের শক্তি গ্রাস করেছে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির চারপাশ মারোয়াড়িদের দখলে চলে গেছে। গোটা কলকাতার 100 জন রিচ পার্সনের সবাই অবাঙালি হয়ে গেছে। বাঙালির সেখানে কোনো জায়গা নেই, সেখানে কোনো ইয়ে নেই। এই ভবিতব্যের জন্য বাঙালির প্রস্তুত ইয়ে ছিল,
তো সে কারণে আজকে খুব স্পষ্ট করে বলতে হচ্ছে যে একসময় বিবেকানন্দ অন্য একটি কারণে বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, কারণ তিনি মনে করতেন যে একজন যুবকের, একজন কিশোরের, একজন তরুণের আগে শারীরিকভাবে শক্তিশালী হওয়া, তার ইস্পাতের মতন স্নায়ু এবং লোহার মতো পেশি, এইটা খুব জরুরি, যে কোনো ক্ষেত্রেই সেটা জরুরি। এবং আমাদের বাংলায় বাঘাযতীন এটা দেখিয়েছিল খালি হাতে বাঘ মারা যায়, পৃথিবী ভারতবর্ষে আর কোনো এরকম ইতিহাস নেই। বা বাঘাযতীনে আরো একটি গল্প পাওয়া যায়, সেটা হচ্ছে শিলিগুড়ি স্টেশনে একটা 4 জন ব্রিটিশ আর্মি তারা বসে রয়েছে, তাদের সাথে লটবহর রয়েছে, তারা ওই বসে বসে ইয়ে করছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। সেই সময় বাঘাযতীন মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি একটি কাঁচের গ্লাসে করে জল নিয়ে কারোর জন্য আসছিলেন। তো সেই সময় সেই মুহূর্তে আর কি ওই ব্রিটিশ সেনাবাহিনীর একজন আর কি, ওই 4 জন সেনাদের একজন, সে অত্যন্ত কুৎসিত নোংরা ভাষায় মা তুলে বাঘাযতীনকে গালাগালি করে। এবং এই ঘটনার ঠিক 3 মিনিট পরে যেটা দেখা যায় যে 4টে রক্তাক্ত দেহ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, এবং বাঘাযতীন এই কাঁচের গ্লাসটা তুলে জলটা নিয়ে আবার চলে গেল। এটা কোনো বানানো গল্প নয়, এটা আপনারা সার্চ করলে নানা জায়গায় পেয়ে যাবেন। বাঘাযতীন দিয়েই সার্চ করতে হবে, আপনারা পেয়ে যাবেন নানা জায়গায়, এবং এটা প্রিন্টেড ভার্সনও আছে নানা জায়গায়। ইংরেজিতেও বাচ্চাদের এগুলো পড়ানো হয়েছে নানা সময়। তো এই স্টোরি আর কি, বীরত্বের গল্প। তো এই যে বীরত্ব, বাংলায় মুষ্টিযুদ্ধ, বাংলার যে কুস্তি, এগুলো বাংলার নিজস্ব জিনিস ছিল। বাংলার যে মুগুর চর্চা, এগুলো সব নিজস্ব ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে খুব পরিকল্পিতভাবে স্লো পয়জনিং ব্রিটিশরা বাঙালিদের জন্য করেছিল, তাদের ভারতীয়দের নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না, তাদেরকে তারা ওই সেই অর্থে মানুষ বলেই মনে করতো না ব্রিটিশরা। কারণ যেটুকু দেওয়া নেওয়া যা কিছু সেটা বাঙালিদের সাথেই হয়েছে, এবং বাঙালিরা খুব দ্রুততার সাথে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান দর্শনকে এত দ্রুততার সাথে তারা করায়ত্ত করে ফেলেছিল যে একদিন ব্রিটিশদেরকেই এটা স্বীকার করতে হয়েছিল যে সত্যি এটা রেনেসা। এটা শুধু বাঙালির আত্মগর্বের প্রচার এরকম নয়, এবং সত্যিই যে এটা রেনেসা। দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে বন্দি করে পাঠানোর আগে তিনি প্রথম আধুনিক ভারতীয় একজনকে রাজা উপাধি দিয়ে ইংল্যান্ডে পাঠাচ্ছেন, সেই লোকটির নাম রাজা রামমোহন রায়। এই রাজা উপাধিটা দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়ে যাওয়ার পরে বা মহাবিদ্রোহ ব্যর্থ হয়ে যাওয়ার পরে যখন কে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ভারতবর্ষে, সেটা যে কি ভয়ানক সেটাকে এক্সপ্লেন করতে পারে ব্রিটিশ রাজদরবারে গিয়ে এরকম ভারতীয় একজনই ছিলেন, তার নাম রাজা রামমোহন রায়। তাই তাকে রাজ অতিথি হিসেবে ব্রিটিশ রাজদরবারে পাঠানো হয়েছিল, এবং রামমোহন গেছিলেন আর ফিরে আসতে পারেননি। যাই হোক, সে অন্য আলোচনার বিষয়। তো এই শৌর্যবীর্যের গল্পও কিন্তু বাঙালি রয়েছে। আলেকজান্ডারের যে কথা আমি বললাম, যে গঙ্গারিডই বলে যে অংশের কথা উল্লেখ করেছিলেন, এবং যাদের পরাক্রম নিয়ে তিনি রীতিমতো ভীত ছিলেন, কারণ এখানকার যে ল্যান্ডস্কেপ, জল 10 কিলোমিটার ডানে বায়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই যাওয়া যায়, হয় একটা নদী অথবা একটা বিল অথবা একটা ইয়ে, এটাই ছিল বাংলার ভূপ্রকৃতি। তো যে কারণে এখানে মুঘলরা সেইভাবে তাদের শক্তি বিস্তার করতে পারেনি, যে কারণে সম্রাট অশোক থেকে শুরু করে যত কেন্দ্রীয় শাসন, সেটা দিল্লি কেন্দ্রিক হোক, পাটলিপুত্র কেন্দ্রিক হোক, কনৌজ কেন্দ্রিক হোক, যে কোনো জায়গা কেন্দ্রিক হোক, তারা বাংলাকে পদানত করতে পারেনি। তার কারণ হচ্ছে যে বাংলাকে জয় করবার কয়েকদিনের মধ্যে বাংলা আবার স্বাধীনতা ঘোষণা করেছিল। ঠিক সেই একই কারণে এখানে অনেক সহজে একদম জলপথ দিয়ে, জলপথে অনেক বেশি এক্সপার্ট ছিল ব্রিটিশরা, তারা ঢুকে পড়েছিল, এবং ব্রিটিশদের যে জাল বিস্তার সেটা বাংলাতে অনেক সহজ হয়ে গেছিল। যাই হোক, এই এতগুলো সাম্রাজ্যবাদের চাপ সামলে আজকে যে সাম্রাজ্যবাদ বাঙালির ঘাড়ের উপরে এসে পড়েছে, অর্থাৎ হিন্দি সাম্রাজ্যবাদ, অর্থাৎ তলা দিয়ে দিয়ে সমস্ত জমির মালিকানা তলায় দিয়ে লিখিয়ে নেওয়া অথবা নাম পরিবর্তন করিয়ে নেওয়া, এই যে কাণ্ডটা গত 100 বছর ধরে চলেছে বাংলায়, তার যে পরিণতি, তার পরিণতিতে আমরা জানতে পাচ্ছি যে বাংলার একটা বড় অংশের জমিরই মালিক হয়ে গেছে বাংলার বাইরের লোকেরা। এবং সেটা নিয়েও আমাদের কোনো আপত্তি ছিল না, হতেই পারে। আমরা জমি জমা, বিষয় আশয়, সোনা দানা ইত্যাদি নিয়ে চিন্তিত ছিলাম না। আমরা তো ছিলাম কবিতা, গান, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, গোটা পৃথিবীর ইন্টারন্যাশনাল ফোরামে দাঁড়িয়ে সত্যজিৎ রায় কান চলচ্চিত্রের পথের পাঁচালী বাংলার গল্প বলে, বাংলার গ্রামের গল্প বলে তিনি নিয়ে এসেছিলেন। সেই কাহিনী
যে যে পরিমাণ সাহিত্য বাংলা ভাষায় রচিত হয়েছে, গোটা ভারতবর্ষে সব যোগ দিয়েও তার 10% হয়নি আজ অব্দি। উৎকৃষ্ট সাহিত্য, আমি কোনো আজে বাজে কিছুর কথা বলছি না। বাঙালি যদি প্রপারলি ঢোড়াইচরিত মানুষ, সতীনাথ ভাদুড়ী একাধিকবার নোবেল পেতে পারতেন, মানিক বন্দ্যোপাধ্যায় একাধিকবার নোবেল পেতে পারতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার নোবেল পেতে পারতেন, পাননি কেউ, সেটা অন্য প্রশ্ন। দুর্ভাগ্য বাঙালি 1947 সালের পর থেকে দুর্ভাগ্য বাঙালির পিছু পিছু ছাড়েনি। কিন্তু তার মানে যদি এই হয় যে এই দুর্ভাগ্যের সুযোগ নিয়ে একদল অশিক্ষিত হিন্দিভাষী তারা জবরদস্তি করে স্করপিও গাড়ি নিয়ে অথবা হেলিকপ্টার নিয়ে অথবা চার্টার ফ্লাইট নিয়ে দমদম এয়ারপোর্টে এসে নেমে, পানাগড় এয়ারপোর্টে এসে নেমে বাঙালিকে শিক্ষিত করবার, সবক শেখাবার এবং নতুন করে হিন্দু ধর্মে দীক্ষিত করবার যদি প্রয়াস চালায়, তাহলেও কি বাঙালি চুপ করে থাকবে? উল্লাসকর দত্তর কথা মনে নেই বাঙালির? যতীন দাসের কথা মনে নেই বাঙালির? ক্ষুদিরাম বসুর কথা, প্রফুল্ল চাকির কথা মনে নেই বাঙালির, যারা প্রথম জাতীয়তার কথা বলল? আজকে আমাদের রাষ্ট্রবাদ শিখতে হবে কোনো চারটে হিন্দিভাষী যাদের বাপ ফার্স্ট জেনারেশন লার্নার, যাদের বাপ ঠাকুরদারা নিরক্ষর ছিল। আমি একটু আগে বললাম উত্তরপ্রদেশে যে কোনো মফস্বল শহরে গিয়ে আমার বলা থাকলো, এটা ওপেন চ্যালেঞ্জ থাকলো, আমি সমস্ত গোটা ভারতবর্ষ ঘুরবার অভিজ্ঞতা নেই, ঘুরে দেখে আসুন গিয়ে কোথাও 100 বছর পার করেছে কোনো মহিলাদের বিদ্যালয়। আমাদের এই কৃষ্ণনগর শহরে এটা রয়েছে, পার্শ্ববর্তী এরকম আরো অনেকগুলো জায়গায় আছে, বিভিন্ন গ্রামাঞ্চলে এটা পশ্চিমবাংলায় রয়েছে, যে মেয়েদের স্কুলের বয়স 100 বছর পেরিয়ে গেছে। তো সেটা, সেই ঐতিহ্য, সেই গৌরব নিয়ে আমরা বসে রয়েছি, আর সেখানে আমাদের সবক শেখাতে আসছে, আর একদল বাঙালি তাতে তালি দিচ্ছে, তারা চিৎকার করে বলছে অমিত জি হামকো বাঁচাইয়ে বাঁচাইয়ে। এটাও দেখেছি আমরা। তো এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় হাস্যকর, এর চেয়ে আয়রনি এর চেয়ে বড় এর হতে পারে না। বাংলা ভারতবর্ষের জাতীয়তার জন্মটাও বাংলাই দিয়েছিল, অন্য কেউ নয়। সুতরাং রাষ্ট্রবাদ বলে যে বস্তুটিকে বোঝানো হচ্ছে, বা খাইয়ে দেওয়ার বা চাপিয়ে দেওয়ার, জবরদস্তি করে গলা টিপে ধরে গিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটারও জন্ম হয়েছিল এই বাংলাতে, যদিও সেটা ঠিক রাষ্ট্রবাদ নয়। কারণ এই যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা জানে রাষ্ট্র এবং দেশ এই দুটো এক নয়, কিছু ফারাক রয়েছে। আমরা দেশপ্রেমিক ছিলাম, আমরা জাতীয়তাবাদী ছিলাম। আর এই আজকে যারা আসছে জবরদস্তি করে কিছু শেখাতে চাইছে, সব কেড়ে নেব বলছে, মিথ্যে দাঙ্গা লাগাচ্ছে, মিথ্যে কথা বলে দাঙ্গা লাগাচ্ছে, এবং এই মিথ্যের কিভাবে চাষ হচ্ছে এটা আমার মনে হয় যে যাদের জ্ঞানগম্যি আছে, একটু দুপাতা লেখাপড়া করেছেন, এ সমস্ত বাঙালিদের, তাদের সকলের কথা বলা উচিত যে সমস্তটা মিথ্যের চাষ হচ্ছে। রাহুল গান্ধীর বক্তব্যের এন্টায়ার ভিডিওটা চলছে, তার মধ্যে অন্য একটা স্পিচ বসিয়ে দেওয়া হয়েছে, এবং এটা এখন এআই দিয়ে অনেক ইজিলি করা যায়, এবং মুহূর্তের মধ্যে বেশ কিছু মানুষ বিশ্বাস করে নিচ্ছেন যে রাহুল গান্ধী বলছে এরকম আজে বাজে কথা। এটা সমস্ত ক্ষেত্রে করা হচ্ছে, নানা জায়গায়। এটা বলছে জঙ্গিপুরে গিয়ে বলছে আজিমগঞ্জে এই ঘটনা ঘটছে, আজিমগঞ্জে গিয়ে বলছে বহরমপুরে এই ঘটনা ঘটছে, বহরমপুরে বলছে এটা ঘটছে নদিয়াতে, চাপড়াতে বলছে জানিস না, তোরা তো কিছুই জানিস না ভাঙড়ে কি ঘটে গেছে। এই কন্টিনিউয়াসলি একটা মানে দাঙ্গা লাগাবার এবং প্রভোগ করবা একটা দুটো অংশ, নানা রকম সমস্যা রয়েছে। এই সমস্যা রবি ঠাকুরও লিখে গিয়েছিলেন, অসন্তোষের কারণ, বিখ্যাত তার প্রবন্ধ শিক্ষা নিয়ে লিখতে গিয়ে, শিক্ষা মূল প্রবন্ধটা ছিল, সেখানে আমরা একটা টেক্সট পড়ানো হতো, স্কুলেও পড়ানো হতো, অসন্তোষের কারণ, সেখানে হিন্দু এবং মুসলিম। রবীন্দ্রনাথ এই যে 1905 সালে রাখি পড়াতে নামলেন, রাস্তায় বেরোলেন, একটা তাড়না থেকে তিনি বুঝতে পারছেন যে ব্রিটিশরা ইচ্ছে করে একটা বদমাইশি করছে, আমাদের জাতীয় জীবনে একটা সংকটকে ইনভাইট করছেন। এই সংকটকে ওভারকাম করতে হবে, বাঙালি কি করতে হবে, কারণ গোটা ভারতবর্ষ এই সংকটকে বুঝবার মানে মগজ তাদের নেই, সেই মেধা নেই। সে কারণে রবীন্দ্রনাথকে কবিতা লেখা ছেড়ে 1905 সালে রাখি হাতে নিয়ে বেরোতে হয়েছিল। তিনি নিজে জামা মসজিদের ভেতরে গিয়ে ঢুকেছিলেন এবং এই মৌলানাকে গিয়ে নিজে হাতে রাখি পরিয়েছিলেন, গোটা কলকাতা শহর ঘুরে বেরিয়েছেন। তো এই যে বার্তা, এই যে সম্প্রীতির বার্তা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, কারণ ছিল। তিনি এটা লিখেছেন শিক্ষা প্রবন্ধে লিখতে গিয়ে, সেখানে লিখছেন যে হিন্দু এবং মুসলিম এই যে দুটো জাতিসত্তা, তার যে বিভেদ, সেটা মূলত বাংলা প্রেক্ষিত, কারণ তখন গোটা ভারতবর্ষ বিষয় হয়ে ওঠেনি। গোটা আজকে যেমন গোটা ভারতবর্ষ বিষয়, বাংলা বাদ হয়ে গেছে বিষয়, তখন তা ছিল না। তখন বাংলাই তো ভারতবর্ষ, বাংলাই তো সব, যা কিছু মনীষী, যা কিছু লেখাপড়া জানার লোকজন, যা কিছু বড় সড়ো লোক, সবাই তো বাঙালি, এর বাইরে তো কেউ কিছুই নয়।
তো যাই হোক, সেই গৌরব বাঙালি হারিয়ে ফেলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথ এটা বুঝতে পারছেন যে এটা ইচ্ছে করে করা হচ্ছে, প্ল্যান্ট করা হচ্ছে, এটা ইমপ্ল্যান্ট করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, একটা জাতিকে ধ্বংস করবার চেষ্টা চলছে। সে কারণে তাকে নেমে আসতে হয়েছিল, এবং মানুষ সাড়া দিয়েছেন, বহু মানুষ এগিয়ে গেছেন। কিন্তু এই বিষটাকে থামিয়ে রাখা যায়নি। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে বিষেরই চাষ হচ্ছে, কোনো শুভবোধ নেই, শুধু মারো আর কাটো। হিন্দু পাড়ায় গিয়ে বলা হচ্ছে তুই হিন্দু, হিন্দুর ছেলে, আমরা চিরকাল জানলাম বাঙালির ছেলে, এটাই বলা হতো। কুমার শানু গান গাইতে গিয়ে বলতাম আমি বাঙালির ছেলে, আমি তো প্রথম বাঙালির ছেলে, আমার একটা বাংলা গান দিয়ে শুরু হতো, অমর শিল্পী তুমি কিশোর কুমার দিয়ে, এই শুরু হতো, তারপর সে হিন্দিতে যেত, সে ছিল বাঙালির ছেলে। ভালো কথা, মিঠুন বাঙালি বাবু, এই হিসেবেই সে তার পরিচয় দিত সারা ইয়েতে। সে যাই হোক, সে এখন রাজনৈতিকভাবে অন্য কোনো কারণে হোক, অন্য কোনো নিজস্ব ব্যক্তিগত ইন্টারেস্টে হোক, সে একটি রাজনৈতিক দলে নাম লিখিয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু বিষয়টা হচ্ছে আইডেন্টিটি, আমাদের ভাষা আইডেন্টিটি, আমাদের খাদ্য আইডেন্টিটি, আমাদের কালচার আইডেন্টিটি, আমাদের পোশাক আইডেন্টিটি। ভারতবর্ষের এই যে শাড়ি পরা, যেভাবে জয়ললিতা শাড়ি পরতো, যেভাবে সোনিয়া গান্ধী শাড়ি পরেন, এটাও তৈরি হয়েছিল ঠাকুর বাড়ি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি তিনি প্রথম এই যে শাড়ি পরার স্টাইল, এইটা দেখিয়েছিলেন। এইটা আধুনিক শাড়ি পরা, দেহাতি ভারতীয়রা এটা জানতো না। বাঙালি অভিজাত মহিলাদের শাড়ি পরবার রীতি, যেটা এখন যেটা সঠিকভাবে কুচি দিয়ে যে শাড়ি পরা হয়, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি তৈরি করেছিলেন। তিনি বিলেতে সত্যেন্দ্রনাথ ঠাকুরের বউ ছিলেন। তিনি বিলেতে গিয়ে ব্রিটিশ মেম সাহেবদের নানা কায়দা কানুন দেখেছিলেন, দিয়ে ভারতীয়ত্ব যে আসলে কি সেইটাকে এস্টাবলিশ করবার জন্য এই যে শাড়ি পরবার বিধি, এই যে ধরন, এটাকে তিনি তৈরি করেছিলেন। এই ধরনটাও বাঙালি, এগুলো জানতে হবে। বাঙালি নিজেই ভুলে যাচ্ছে এসব, তাহলে কি করে হবে? বাঙালিকে শেখাতে আসবে রাজনীতি, এ আবার হয় নাকি? রাজনৈতিক দর্শনের যা কিছু চর্চা বাংলাতে হয়েছে, আমরা শেখাবো, গোটা ভারতবর্ষ শুনবে। সেই বাস্তবতায় আমরা বাস করি। আমাদের শুধুমাত্র সহায় সম্পত্তি নেই বলে, জমি জমা সব কিনে নিয়েছে বলে, তলা দিয়ে নামপত্তন করিয়ে নিয়েছে বলে সব চলে গেছে, এটা ভাববার কোনো কারণ নেই। বাংলার সেই মেরুদণ্ড, সেই জোর, সেই জোশ সমস্তটা রয়েছে। সবচেয়ে বেশি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই যদি কেউ করে থাকে সেটা বাঙালি করেছে। এমনকি সেটা মহাবিদ্রোহ হয়নি, সিপাহী বিদ্রোহতেও হয়নি। যে পরিমাণ আতঙ্ক ব্রিটিশ শাসনে, একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, একদম ব্রিটিশ শাসন, ব্রিটিশ পার্লামেন্ট, যাদের ভয় পেত তারা বাঙালি, যাদের ভয় পেত তারা বাঙালি মেধা। সুতরাং সেই বাঙালি যদি আজকে এইভাবে আত্মবিস্মৃত হয়, নীরজী চৌধুরী, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, নীরজী চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থের নাম ছিল আত্মবিস্মৃত বাঙালি। তো সেটাও যেন নীরজী চৌধুরী দেখতে পেয়েছিলেন, যে সেই সময় দাঁড়িয়ে বিরাট পণ্ডিত লোক ছিলেন, এবং তার খুব গুরুত্ব, আত্মঘাতী রবীন্দ্রনাথ এবং আত্মবিস্মৃত বাঙালি, এই দুটো বই খুব বিখ্যাত, পারলে পড়েও নেবেন সকলে। এবার বিষয়টা হচ্ছে যে তিনি এটা বলেছেন, সত্যি এত ভয়ঙ্কর এভাবে যদি একটা জাতি নিজেকে হারিয়ে ফেলে, সে যদি তার অতীতকে একটা সময়, এই বাংলার ইতিহাস লিখতে গিয়ে, বাংলা সাহিত্যের ইতিহাস লিখতে গিয়ে মালাধর বসু, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিলেন। কেন শ্রীকৃষ্ণ বিজয় লিখবার প্রয়োজন হলো? শ্রীকৃষ্ণ বিজয় তিনি লিখছেন এইখান থেকে যে সেই সময় ভারতবর্ষ মুসলিমদের দখলে, মানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মুসলিমদের দখলে। মালাধর বসু লিখছেন বাঙালি জাতীয়তাকে জাগানোর জন্য। বাঙালি জাতীয়তাকে জাগাতে গিয়ে তিনি শ্রীকৃষ্ণ বিজয় লিখছেন, এবং শ্রীকৃষ্ণ বিজয় লিখতে গিয়ে তিনি লিখছেন যে কি পরিমাণ বীরত্ব এই বাঙালির অভ্যন্তরে লুকিয়েছিল, সেটার বর্ণনা দিতে গিয়ে তিনি শ্রীকৃষ্ণ বিজয় লিখছেন। এরপরে তো আরো অজস্র কিছু ঘটেছে, আপনারা জানেন। আমি এর আগের ভিডিওতে কৃত্তিবাসের কথা বলেছি, কৃত্তিবাসের রামের কথা বলেছি, সেসবও তো আপনারা জানেন অনেক কিছু। যাই হোক, কিন্তু এখন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বাঙালিকে সবক শেখাতে যারা আসছে তাদের এটা জানার কথা, জানা উচিত, তারা ফার্স্ট জেনারেশন লার্নার। তাদের শিক্ষার, সংস্কৃতির, ধর্মের কিছুরই কোনো ঐতিহ্য নেই, কোনো ইতিহাস নেই। সুতরাং এই মূর্খামি, এই নির্বুদ্ধিতা যদি তারা করেন, তার উত্তর কিন্তু বাঙালিদেরই দিতে হবে। বাঙালি যুবকদের, বাঙালি যুবতীদের, বাঙালি তরুণদের, এমনকি বাঙালি প্রৌঢ়াদেরও রাস্তায় নামতে হবে, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে বাঙালির এই হৃত গৌরবকে ফিরিয়ে আনা। এটা অন্যতম দায়, আমাদের জাতীয় দায়, জাতীয় কর্তব্য। নমস্কার।